সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় গণপরিবহনের জিম্মি রাজধানীবাসী। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শামসুল হক, পরিবহন বিশেষজ্ঞ, বুয়েট। মাঝখানে আছেন মোহাম্মদ রুস্তম আলী খান, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, এবং ওই প্রান্তে আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। প্রবল বর্ষণে দিনভর পানির নিচে চট্টগ্রামে বেশ কিছু এলাকা, জলবদ্ধতায় চরম বিপাকে নগরবাসী। দায়িত্ব নেওয়ার 1 বছর পরেও প্রতিশ্রুতির ফুলঝুরি সিটি মেয়রের। সুনামগঞ্জের শনির হাওরে প্লাবনের আশঙ্কায় কাঁচা ধান কেটে ফেলছেন কৃষকরা। মাছের মোড়কের কারণ অনুসন্ধানে হাওড় অঞ্চলে তদন্ত দল। রাজধানীর বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট, ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় দুর্বিষহ জনজীবন। দ্রুত সমাধানের আশ্বাস ওয়াসা। অবৈধ ঘোষণা করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ নিয়ে আতঙ্কে পেশাজীবীরা। সনদধারীদের উপর জালিয়াতির দায় না চাপানোর অনুরোধ, মামলা করার পরামর্শ ইউজিসির। এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী লাকি আখন্দ আর নেই। রাজধানীর নিজ বাসায় সন্ধ্যায় মারা যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠশিল্পী। সাকিব, আপনাকে দিয়ে শুরু করি। আপনি বলেন, আপনি তো আবার রাজপথের আন্দোলনের সাংঘাতিক বিশ্বাসী এবং কাজও করেন। এই যে বাসের যে আমাদের যে গণপরিবহনের যে অবস্থা, এখানে একজন বিশেষজ্ঞ আছেন, ওনারা তো পরে বলবেন। তো এই জায়গা থেকে আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে এখন যে আসলে এখন জনগণ বুঝেই গেল যে আসলে এই জনগণ নিয়ন্ত্রক, কোনো জিনিসেরই নিয়ন্ত্রক না। অর্থাৎ মালিকরা যা বলবেন একটা সময় সরকার সেটা মেনে নেবে, এমন অভিযোগগুলো যারা যাত্রী তাদের কাছ থেকে এসেছে। ধন্যবাদ আপনাকে। এই গণপরিবহন নিয়ে তো মানুষের ভোগান্তি আছেই, আর বেশিরভাগ শহরগুলোতে এবং ঢাকা শহরে বিশেষভাবে বলা চলে যে গণপরিবহনে মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এবং সেটার একটা তো ট্রাফিক জ্যাম আছেই। এবং সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে যে ট্রাফিক জ্যামের ফলে আমাদের যে ক্ষতি হচ্ছে সেটা জিডিপির 7% পর্যন্ত, অবিশ্বাস্য প্রায় একটা ক্ষতির জায়গা। তো এই যে বিরাট ক্ষতি হচ্ছে, এর ফলে যে কোনো প্রকৃতপক্ষে মানুষের আমাদের দেশের যে উন্নতি সেটা যে সম্ভব না, সেই বিষয়টা সম্পর্কে কোনো কার্যকর স্বীকৃতি রাষ্ট্র কিংবা সরকারের যে নীতি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। এবং সেটা থাকলে সত্যিকার অর্থে বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থার এই ট্রাফিক জ্যাম কিভাবে নিরসন করা যায়, কিভাবে মানুষের যাত্রী সেবা উন্নত করা যায় এবং মানুষকে চলাচলে সুবিধা দেওয়া যায়, সেই বিষয়ক নীতিগত অনেকগুলো সংস্কার করা হতো। কিন্তু সেরকম কোনো নীতিগত সংস্কারের ব্যাপারে সরকারের কোনো আগ্রহ নেই। বিশেষজ্ঞরা, এখানে প্রফেসর শামসুল হক আছেন, বাংলাদেশের বিশেষজ্ঞ, বিদেশি পরামর্শ সবকিছুই যুক্ত ছিল। তার মধ্যে দিয়ে কিছু এসটিপিতে কিছু পরিকল্পনা এসেছিল, যে সমস্ত পরিকল্পনার মধ্যে কিছু স্থায়ী সমাধানের এবং গোড়ার সংকটগুলো শনাক্ত করে স্থায়ী সমাধানের একটা পরামর্শ ছিল। সেই সব দিকে কিন্তু কোনো প্রকৃত মনোযোগ নাই। এখন ওখান থেকে কিছু সুবিধা অনুযায়ী একটা দুটো আপনি পিক করলেন, আপনি 10টা সমাধান দিলেন, 9 নম্বরটা পিক করলেন কারণ এটা আপনার জন্য সুবিধাজনক, এবং নিয়ে একটা অ্যাডহক বেসিসে আপনি কিছু সমাধানের উদ্যোগ নেন। যেমন ঢাকা শহরে আমরা উন্নতির একটা দেখছি, ফ্লাইওভার। তো এই ফ্লাইওভারগুলো করা হচ্ছে, মনে হচ্ছে আমরা বোধহয় কত আন্তরিক, আমরা বোধহয় প্রকৃত অর্থে ট্রাফিক সমস্যার সমাধান করতে যাচ্ছি। কিন্তু এটা যে আমাদের ঢাকা শহরের সমস্যার সমাধান করার জন্য শেষ ধাপ, অথবা কোনো কোনো ক্ষেত্রে এটা করা যেতে পারে, এটা মোটেই অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দিকে না, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে কথাবার্তা বলা হলেও কোনো প্রতিক্রিয়া নেই, এবং এটাই উন্নয়ন বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে সরকারের কোনো জনগণের প্রকৃত সমস্যার সমাধান করার কোনো আগ্রহ নেই, বরং এই যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভোগান্তিকে পুঁজি করে
যে মুনাফা লোটার কিংবা কায়ামি স্বার্থবাদী গ্রুপগুলোর যে নানান রকম ধান্দাবাজি, সেইটাকে নানান দিক থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। এবং যখন এই কায়ামি স্বার্থবাদী গ্রুপগুলো দাঁড়ায়, তার বিভিন্ন স্তরে দাঁড়ায়, বিভিন্ন স্তরেই নানান রকম সুযোগ সুবিধা তারা লুটে নিতে থাকে। এবং এই পুরো জিনিসটার ফলে যে একটা এই স্বার্থটা তৈরি হয়, এটা সরকারের দিকে চেয়ে থাকে, কারণ সরকারি সুবিধা নিয়েই, সরকারের ক্ষমতার প্রশ্রয় নিয়েই নানানভাবে এটা তারা করে। এবং সরকার এইটাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকে, কারণ এর ভাগবাটোয়ারা শেষ পর্যন্ত সরকারের কর্তা ব্যক্তিরা তাদের পকেটেও যায়। এর মধ্যে নিরেট অনেক রকম ভাগবাটোয়ারা জড়িত আছে। এবং সেই ভাগবাটোয়ারা জড়িত থাকার ফলেই আজকে সরকারের মন্ত্রীরা বলছেন মালিকরা অনেক প্রভাবশালী। তো মালিকরা যদি প্রভাবশালী হয়, তাহলে সরকারের থাকার দরকার কি? মানে বাংলাদেশে যদি সরকারের চাইতেও কেউ প্রভাবশালী থাকে, তাহলে বাংলাদেশে তো আসলে কার্যত কোনো ক্ষমতা কার্যকর এই একটা ভয়ানক নৈরাজ্যিক অবস্থা বিরাজমান। সরকারকে আমরা দেখি যে যেখানে তার মানে প্রয়োজন, সেখানে ঠিকই তারা প্রবল ক্ষমতাশালী। এমন দাপট যে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর কোনো দেশে বাংলাদেশ সরকারের এবং সরকার প্রধানের হাতে যে ক্ষমতা কেন্দ্রীভূত, এটা আর কোথাও নাই। ফলে তুলনীয় করা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিও সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ক্ষমতাশালী নাম। কিন্তু বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত, সরকার আছে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের একেবারে নিরঙ্কুশ কর্তৃত্বের মধ্যে আছে। এত সব সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা ট্রাফিক ব্যবস্থাপনার, এবং এখানে যে ধরুন বাসের ক্ষেত্রে এসে আজকে বাস মালিকরা এক একজন এক একভাবে করতে চান এবং তাদের বিভিন্ন স্বার্থের সংঘাতের কোনো রকম বাস্তব সমাধান তারা দিতে পারছেন না। এর কারণ কি? কারণ হচ্ছে কোনো বাস্তব সমাধান দিতে তারা কোনো পরিকল্পনা নিতে আগ্রহী না। এখন ধরুন সিটিং সার্ভিস কেন তৈরি হয়েছে? এটার একটা প্রয়োজনীয়তার সৃষ্টি হয়েছিল বলিত। যেমন ঢাকা শহরে একটা বিরাট ট্রাফিক জ্যাম আছে, ফলে যারা চাকরিজীবী তাদের সকালবেলা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাবে, নাহলে তার চাকরি থাকবে না। এখন এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নারী। ফলে সব মিলিয়ে তাদের যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে, এই অবস্থাটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটার জন্য কিন্তু সিটিং সার্ভিস এসছে। তার জন্য তারা বাড়তি পয়সা নিচ্ছেন, কারণ সিটিং সার্ভিস করে তো যদি কেবলমাত্র সিট ভর্তি করে তাদের লোক নিতে হয়, তাহলে তাদেরকে তো ওই পুরো বাস ভর্তি করে দাঁড়িয়ে নিলে যে টাকা আসতো, তার টাকাটা তাকে নিতে হবে। এখন এইটা একটা বাস্তবতা অনুযায়ী এসছে। এর সমাধান করতে হলে এই আমাদের বাসের যে সংকটটা আছে সেটা সমাধান করতে হবে। সেটা সমাধান না করে আমাদের এখানে কিন্তু সিটিং সার্ভিস হঠাৎ করে একদিন বলে আসলাম যে সিটিং সার্ভিস চলবে না, আমরা এখানে সরকারের ঘোষিত আইন প্রয়োগ করব, এবং একটা বেশ বাহাদুরি আর কি, মানে নেমে গেলাম রাস্তায়, টোটকা একটা সমাধান নিয়ে নেমে গেলাম। এবং সেই সমাধান কোনো যেহেতু বাস্তব অনুযায়ী না, হয়ে গেছে। এটা এমন অবস্থা দাঁড়ালো যে কয়েকজন বাস মালিকরা যখন উইথড্র করলেন, এখন দেখুন বাস মালিকরা যখন তারা বাস নামাচ্ছেন না, সেক্ষেত্রে সরকারের অবস্থাটা দেখেন। দুদিনের মাথায় বিআরটিএ ঘোষণা করলো যে যারা নামাবেন না তাদের রুট পারমিট বাতিল করা হবে। তৃতীয় কিংবা চতুর্থ দিনের মধ্যেই এসে তারা বললেন যে না, এটা আপাতত স্থগিত। কারণ কোনো আইন কার্যকর করার কোনো সাহস, বাস্তবতা, কোনো ক্ষমতা কিংবা আগ্রহ কোনোটা আমরা দেখছি না। তার মানে এই যে একটা সরকার আইন করলো, সরকার যে একটা কিছু করতে পারে, সে ভুল করুক ঠিক করুক, যে সে একটা কিছু করার পরে সেটার একটা পর্যালোচনা, তারও কিন্তু কোনো ব্যবস্থা থাকলো না। তারা একটা সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত নিয়ে সেটা তারা প্রয়োগ করার ক্ষমতা রাখেন না। তার মানে এই যে সরকারের কমপ্লিটলি ব্যর্থ, এইটা আজকে এই ঘটনার মধ্যে দিয়ে ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে। তার মানে কোথায় ব্যর্থ? যেখানে জনগণের একটা সমস্যার সমাধানের বিষয় আছে, সেখানে আমরা সরকারকে ব্যর্থ দেখি। সরকার যেখানে সুবিধা লুটছে, তারা যেখানে নিজেদের এই জনসম্মতির ক্ষমতা বজায় রাখছে, সেখানে কিন্তু তাদের কোনো ব্যর্থতা। একটা ফোন আছে, তারপরে আমি রুস্তম ভাইকে যাব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন, আমি ঢাকা মিরপুরতে বলতেছি। আজকের যে বিষয়টা হলো যে গণপরিবহনে ঢাকাবাসী, রাজধানীবাসী জিম্বি, আসলে রাজধানীবাসী জিম্বি না, জিম্বি হইলাম আমরা আইনের কাছে। যদি আমাদের আইন সঠিক অনুযায়ী চলে, আইন যদি সকাল একটা বিকেল একটা করে, তা তো আমরা জিম্বি থাকবো। আপনার এই যে গাড়িগুলো কয়েকদিন আগে সিটিং সার্ভিস ছিল, মাঝেটা আবার লোকাল করলো, এখন ওই ড্রাইভাররা, হেল্পাররা যাত্রীর সাথে মারামারি করে বাধ্য হয়ে তারা আবার সিটিং করলো। কিন্তু এটার আইন একটা এমন প্রতিভাবে করেন যে এটা সকাল আর বিকেল হবে না, এই দিন থেকে আইন থাকবে। গাড়ি যেখানে সেখানে ব্রেক করে, যেখানে সেখানে যাত্রী উঠানামা করে, এটা তো দেশে কোনো আইন নেই। জি, আপনাকে ধন্যবাদ। রুস্তম, আপনি কথা শুনলেন, ইয়ার কথা শুনেছেন, আপনি জুনায়েদ সাকির কথা শুনেছেন, এবং উনি যেটা বলেছেন, এই সিটিং, গেটলক, বিরতিহীন, সময় নিয়ন্ত্রণ, কম স্টপেজ, কাউন্টার সার্ভিস, এত সার্ভিসের পরেও কেন যাত্রীরা ঠিক মতো সেবা পাচ্ছে না? সেটা না পাওয়ার, উনি যে বলেছেন মনের কথার মধ্যেই
কিন্তু অনেকটা চলে আসছে। সব ঘটনাই হয়ে যায় যখন যানজট সৃষ্টি হয়। যানজটে কোনো পরিবহন ব্যবসায়ের পরিকল্পনা সঠিকভাবে প্রয়োগ করা যাচ্ছে না। পরিকল্পনা নিয়েই তো মানুষ ব্যবসা করে, সেই ব্যবসা এখানে করা যাচ্ছে না। মিরপুর থেকে একটা গাড়ি গুলিস্তান পর্যন্ত আসতো, দৈনিক 8বার আসা যাওয়া করতো, এখন করতে পারে 4বার যখন করে, এবং তার মধ্যেও দেখা গেছে এমন কোনো জায়গায় এমন যানজট সৃষ্টি হয় যে গাড়ি ভর্তি থাকে, কতক্ষণ পরে পিছনে তাকাই দেখে যে গাড়ির যাত্রী নাই, সব নেমে গেছে। হয় কেউ ভাড়া দিয়ে গেছে, কেউ ভাড়া দেওয়ার মতো জায়গায় যেতে পারে নাই, এর মধ্যে সে নেমে গেছে। এখানে যে সমস্যা, যেটা যে পরিকল্পনাই করি আমরা, কিন্তু সীমিত সম্পদ দিয়া অনেক স্বাদ পেতে চাই, কিন্তু সেটা এই ক্ষেত্রে সম্ভব না। কারণ আমাদের এই যে অফিস গোয়িং, যে অফিসের যে সময়টা হয়, ওই সময় যাত্রী সংখ্যা বৃদ্ধি পায় দ্বিগুণেরও বেশি। স্বাভাবিক যাত্রীতে ওই সময় দ্বিগুণেরও বেশি যাত্রী বৃদ্ধি পায়, কিন্তু আবার অফিসের মাঝখান থেকে আবার তখন হালকা হয়। কিন্তু এই যে অফিস আওয়ারের সময়টা, ওই সময় ফেরতের সময়টা তো দেখাই যায় সম্মানিত যাত্রী সাধারণ মনে হয় যেন রাস্তায় মিছিল করতেছে, এরকম একটা পরিস্থিতি। এবং এই সময় যে কি একটা অবস্থা, ফার্মগেটে বসে দাঁড়িয়ে আমরা দেখি মাঝে মধ্যে, আমিও বাসে মাঝে মধ্যে চড়ি, তো সেখানে যে যাত্রী একজন গাড়িতে ওঠার যেটা মিনিমাম সময় দরকার ওঠা নামা করতে, সেই সময়টা তাকে দেওয়া হচ্ছে না। সে একদিক দিয়ে গাড়ি দৌড়াচ্ছে, আর দিক দিয়ে পিছন থেকে দাঁড়িয়ে যাচ্ছে। অনেক অসুস্থ বা বয়সবৃদ্ধ লোকজন, নারীদের অবস্থা, এরা ওই দৌড়ের সাথে পালা দিয়ে উঠতে পারতেছে না, এই অবস্থায়। আপনার কি মনে হয় রুস্তম ভাই যে পর্যাপ্ত গাড়ি আছে? না, পর্যাপ্ত গাড়ি নাই এখানে। যে জানে আমরা 4.5 থেকে 5,000 গাড়ি হয়তো বা এখন ঢাকা শহরে গণপরিবহনে চলাচল করে, আর এইখান থেকেই আমরা করতেছি এখন সিটিং সার্ভিস এস্টাবলিশ করতে গেলে কমপক্ষে 2 থেকে আরো 2,000-2,500 গাড়ির প্রয়োজন হবে। সেইটা তো এখনো আমাদের। আপনারা কি কখনো এটা বলেন? না, আমরা বলি যে আমাদের গাড়িগুলো বসে গেছে, গাড়ি ইনভেস্ট হচ্ছে না, কিন্তু গাড়ি দরকার। এটা আমাদের এখানে দেখবেন, আমরা লক্ষ্য করবেন অনেক উন্নত মানের গাড়ি আসছে বাংলাদেশে। সেই গাড়িগুলো চলে ঢাকা থেকে অন্যান্য জেলায় চলাচল করে, আন্তঃজেলা রুটে চলাচল করে, কিন্তু ঢাকা শহরে চলতে পারছে না। ঢাকা শহরে কেউ ইনভেস্টমেন্ট করছে না, খুব কম পরিমাণ গাড়ি বের হচ্ছে। ইদানিংকালে কিছু গাড়ি বের হয়েছে, এই হয়তো ধরেন সিটিং সার্ভিস চালাবে এই মানুষে, কিছু গাড়ি বের হচ্ছে, পরিমাণ গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এটার বৃদ্ধি আরো অনেক দরকার আছে। না হলে এই সিটিং সার্ভিস তো সুষ্ঠুভাবে পরিচালিত হবে না, মানুষ এই সেবা পাবে না। যেটা হচ্ছে, যেমন আমাকে মালিক সমিতির অনেকে বলেছেন, যারা গাড়ির মালিক, তারা বলেছেন যে আমরা একটা নতুন গাড়ি নামানোর পরে আমাদের এই যে গাড়িগুলো আছে এরা ধাক্কা দিয়ে ওরা পুরনো করে ফেলে, এবং ওই জন্য ভয়ে, মানে আপনাদের যে ড্রাইভারের যে পাইয়ার জন্য একটা নতুন গাড়ি হলে তখন তাকে আবার টার্গেট করে ফেলে। হ্যাঁ, যে একটা নতুন গাড়ি নেমেছে, একটা দামি গাড়ি আছে বা ভালো গাড়ি, এই যে গাড়িগুলো চলছে, এবং এই গাড়ির মধ্যে তো কোনো জায়গা, পৃথিবীর কোনো জায়গার গাড়িতে এরকম ধাক্কাধাক্কির নজির নাই। একটা পয়েন্ট। কিন্তু এই জন্য মালিকরা বলে যে একটা নতুন গাড়ি নামালে ওই গাড়িকে আগে ধাক্কা যায়, সেই গাড়িটা তো ওই মালিকদের মধ্যে কেউ না কেউ নামাবে, কিন্তু এই ব্যবস্থাটা তো নিতে হবে, ধাক্কাধাক্কির ব্যবস্থা। গাড়ি কিন্তু আপনারা তো নিচ্ছেন না, সারাক্ষণ ধাক্কাতে থাকে, এবং আপনারা কোনো ড্রাইভারকে বলেন না যে গাড়ি কেন ধাক্কায়। এই সমস্যার সমাধান করতে হবে, এই বাঁকাতারা করিয়া যাত্রী। কিন্তু আপনাদের তো প্রত্যেকটা গাড়ি একজনের আছে বাম্পার সাথে লাগা দিচ্ছে, কাঁচের সাথে লাগা দিচ্ছে, ড্রাইভার মানুষের যদি হাত থাকে হাত পড়ে যাচ্ছে, মানে এমন একটা জিনিস। এটা কেন মালিকরা ঠিক করে না? এই যে গাড়ির সংখ্যা কম অথচ যাত্রীর সংখ্যা বেশি, তাই না? আবার যে সময়টা তাকে দেওয়া হচ্ছে, এই সময়ের মধ্যে সে যাত্রী ওঠানামা করিয়ে গাড়ি নিয়ে আবার গন্তব্যে যাবে। আমরা দেখি যে ফার্মগেটের বৈশাখ যা দেখতেছি যে কোনো অবস্থাতেই যে একটা গাড়ির যাত্রী নামাই আবার যাত্রী উঠে যাবে, সেই সুযোগটা পাচ্ছে না। একটা ফোন আছে, তারপর দেখি স্যার কি হবে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শামীম, মিরপুর, ঢাকা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, সরকার যখন গণপরিবহনে একটা আইন করতেছেন, তখন কি সরকার ভেবে করেন না যে আইনটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কি পারবো না, তাদের সেই ক্যাপাসিটি আছে কি নাই, এবং সেটা ভেবে কি আইনটা করা উচিত না? আমরা যখন জেনে যাই যে একটা আইন হলো এবং আবার সরকার এখান থেকে পিছিয়ে আসলো, আলটিমেটলি সরকার সম্পর্কে অথবা তাদের ক্যাপাসিটি সম্পর্কে তো আমাদের একটা মানে ধারণার জন্য যে সরকার জিম্মি
পরিবহন সেক্টরের কাছে। এই বিষয়ে জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে এটা নিয়ে আমি স্যার, আপনি তো আপনার মোটামুটি আপনার ভালো ধারণা আছে মিটিং যে ফ্র্যাঞ্চাইজি থেকে আরম্ভ করে কোনো জিনিস কিন্তু এতে বাদ নাই স্যার। সমস্যাটা কোন জায়গায় স্যার? এই যে মিটিং হয় তখন যে জিনিসগুলো দেওয়া হয়, আপনার যে প্ল্যানগুলো দেন, বিশ্বব্যাংক প্ল্যান দেয়, এটা প্ল্যান দেয়, সব প্ল্যান দেয়, কিন্তু প্ল্যানের যে উনি যেটা বললেন প্ল্যানের একটা জায়গায় একটা পার্ট কার্যকর আর বাকিগুলো সব ফেলে দেওয়া হয় কেন স্যার? সমস্যাটা কোথায় আসলে? ধন্যবাদ আপনাকে। সমস্যাটা হলো যারা আসলে ডিসিশন এন্ডে আছে, যাদের হাতে ক্ষমতা, তারা আবার টেকনিক্যাল পারসন না। তারা যেটাকে সহজ সরলভাবে বোঝেন তারা সেইটাকেই পিক করেন, এবং যেটা দৃশ্যমান কিছু উন্নতি দেখা যাবে, সরকারকে এনে ফিতা কাটা যাবে, ওগুলিতে ওনারা খুব উৎসাহী ফিল করেন। আর গণপরিবহন হলে অ্যাট বেস্ট প্রকিউরমেন্টটাকে পছন্দ করেন। কিন্তু গণপরিবহন এটা একটা সিস্টেম, এটা একটা ব্যবস্থা, এইটাকে সুন্দরভাবে সাজাতে হবে, সারা বছর ধরে কাজ করতে হবে। এই মানসিকতাটা যারা ডিসিশন এন্ডে আছে তাদেরও নাই, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকজনও কিন্তু তারা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করে নাই যে আমাকে রাস্তার মধ্যে সবসময় থাকতে হবে। আর আরেকটা বড় জিনিস হলো এই প্রতিষ্ঠানগুলিতে লোকবলও দেয় নাই। মনে করেন আমরা এই যে গণপরিবহন নিয়ে এত কথা বলতেছি, গণপরিবহন কিন্তু একটা বিশেষায়িত ব্যাপার। এই বিশেষায়িত ব্যাপারে বিশেষজ্ঞও কিন্তু আছে এবং প্রফেশনালও কিন্তু আছে। অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টের জনবল যেই জায়গায় থাকার কথা, যারা এটাকে প্ল্যান করবে, ডিজাইন করবে, অর্গানোগ্রামের মধ্যে সেই পথটাই নাই। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে এত বছর ধরে গণপরিবহন এগুলি চলছে কিভাবে, পরিকল্পনা কে করলো? সব হচ্ছে হলো নন টেকনিক্যাল লোক করছে, তাদের সহজ সরল বুদ্ধিতে, কমন সেন্সে যেটা হচ্ছে সেইভাবে করে দিচ্ছে। এখন যে জট পাকিয়ে গেছে, বিভিন্ন রুটে একটার সাথে আরেকটা ওভারল্যাপ করা, এবং গণমালিক নির্ভর ছোট ছোট আমরা কোম্পানিকে দিয়ে দিছি পরিবহনটা দেওয়ার জন্য। পাশাপাশি রোস্তম ভাই খুব ভালোভাবে বলছেন, যানজট কিন্তু একটা অভিশাপের মতো চলে আসছে। অভিশাপটা আপনারা দেখবেন, রোস্তম ভাই নিজে একজন বেসরকারি বিনিয়োগকারী হিসেবে উনি বললেন হ্যাঁ বাসের ঘাটতি আছে। পরের প্রশ্ন হলো ঘাটতি থাকলে তো একটা বেসরকারি লোক বিনিয়োগ করার কথা ছিল, তাহলে করে না কেন? সে জানে সেটা ফেরত আসবে না, কারণ যানজটে পরিবহন ব্যয়টা বাড়ে, খরচটা বাড়ে, কিন্তু ইনকামটা কমে যায়। তাহলে আমি একটা বাস নামালাম, একটা বিজনেস মডেল থাকে, কয়েকটা ট্রিপ দিলে পরে আমার ব্যাংকের ইনস্টলমেন্টটা উঠে যাবে, মালিকের কিছু লাভ হবে, ড্রাইভারের কিছু লাভ হবে, ওই প্রাপ্তি নিয়েই তো বিজনেসে নামে। কিন্তু যখন দেখে যে না সেই পরিমাণ ট্রিপ আমি দিতে পারছি না, তাহলে ইনকাম হচ্ছে না, কিন্তু খরচ তো যানজটে হয়েই যাচ্ছে। সেই কারণে এই পরিবেশটা না থাকার ফলে বেসরকারি যারা আছেন তারাও বিশেষ ভূমিকা রাখতে পারছেন না, সরকারি যারা এন্ডে আছেন তারাও কিন্তু সিস্টেমটাকে ভালো করে বোঝেন না। কমন সেন্সে যা বুঝছেন সেইটা দিয়েই কিন্তু তারা ভাবছেন যে জোড়াতালি দিয়ে চলে তো যাচ্ছে, কিন্তু যখন মাঝে মাঝে ঠেকায় পড়ে তখন কিন্তু আপনারা বুঝবেন এই যে বিশেষ অভিযানটা করা হলো, ওরা কিন্তু ভালো করে বোঝা উচিত ছিল আমি যখন রাস্তায় নামবো তখন কিন্তু গাড়িগুলি তো উঠে যাবে, তাহলে উঠে গেলে আমি সেবাটা কিভাবে দিব। এই চিন্তাটা যে প্রতিষ্ঠান করে না, কতটুকু দেউলিয়াপনা সেটা তো এখানে আমরা সবাই দেখলাম, এবং সেটাকে কিন্তু ধরেও রাখতে পারলো না। যেই কাজগুলি সারা বছর ধরে করার কথা সেই মানসিকতা আমাদের তৈরি হয় নাই, আমরা সারা বছর করব, ঘটা করে অভিযান ভিত্তিক প্যানিক তৈরি করে আমি মাঠে নামবো। এই গায়ে গতরে অভিযান ভিত্তিক নেমে ড্রাইভারকে শাসন করে সুশৃঙ্খল গণপরিবহন উইশফুল থিঙ্কিং। এটা একটা বিজ্ঞান, এটা একটা সায়েন্স। পেশাদারি লোকগুলিকে না নিয়ে যদি আমি কমন সেন্সে চালাতে চাই, আমার ধারণা আস্তে আস্তে দেখবেন, যেটা যানজটের কথা বলল, 1994 সালে স্টাডিতে বলে ঢাকায় গড় গতি ছিল 25, এইটা 4টা স্টাডিতে যদি দেখেন 25 থেকে 18 হলো, 18 থেকে 16 হলো, 16 থেকে 12, এখন রিভাইস এসটিপিতে বলা হচ্ছে ঢাকায় গড় গতি পিক টাইমে 6.4 কিলোমিটার ছিল 25। তার মানে এই নগরী যে স্থবির হয়ে যাচ্ছে দিন দিন, 6-এর কাছাকাছি আসছে, তাই বলছে স্টাডি, তাই বলছে। বিজ্ঞানকে আপনি কিন্তু অবজ্ঞা করতে পারবেন না, কারণ ফ্যাক্ট।
এখন এই ফ্যাক্ট দেখে যদি কারো অস্থিরতা না হয়, আর এই নগরী তো স্থবির হয়ে যাচ্ছে, স্থবির হলে সমস্যাটা কত কম্পাউন্ড হয় জানেন? উনি একটা উদাহরণ দিলেন, বাস থেকে কিন্তু যাত্রী নেমে যায়, কারণ তার তো গন্তব্য যেতে হবে। বাস থেকে নেমে কয়দিন নেমে গন্তব্যে যাবে, পরে একটা মোটরসাইকেল কিনে ফেলে। তো ছোট্ট ছোট্ট গাড়ি যখন বেড়ে যায়, বাস তখন আরো বেশি অসহায় হয়ে যায়। আরো অসহায়, কারণ সে একটা বড় গাড়ি, তার নড়াচড়া করতে কিন্তু অনেক জায়গা লাগে। যানজটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হলো বাস, আর সবচেয়ে লাভবান হলো ছোট গাড়িগুলি। তাহলে ছোট গাড়ি বেড়ে গেলে রাস্তা তো আর বাড়াতে পারবেন না। এই জিনিসটা পেশাদারিরা ভালো মানে করে এটা জানে। অটোবসে দেখা যাবে জট আরো বেড়ে যাচ্ছে। এই জিনিসটা পেশাদারিরা জানে, এই জন্য সময়ের কাজ সব আগেই করে ফেলে যে ছোট গাড়ি বাড়তে দেওয়া যাবে না, রাস্তার সবচেয়ে উৎকৃষ্ট জায়গাটাকে গণপরিবহনকে গুরুত্ব দিয়ে আমি দিব। সে 25 কিলোমিটারে চলে যাবে, পাশে ছোট গাড়িতে যারা থাকবে তারা দেখবে কি সুন্দরভাবে চলে গেল। একসময় মনে হবে না আমি আর গাড়ি নিয়ে বেরোবো না, আমি গাড়িটা বাসায় রেখে বাসে চড়বো। এই যে ছোট গাড়িকে আমি বড় গাড়িতে নিয়ে আসলাম, এইটা যেহেতু গুরুত্ব সহকারে আমরা দেখতে পাচ্ছি না, উল্টাটা হচ্ছে। বাস নিরুৎসাহিত হচ্ছে, তাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই জায়গায় বাস থেকে ছোট ছোট যারা যাত্রী আছে তারা ছোট ছোট গাড়ি কিনে ফেলতেছে। তো আমি জানি না সরকারের, যেহেতু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সরকারকে কিন্তু দায়টা নিতে হবে, তাদের কিন্তু হাতে অনেকগুলি রিপোর্ট আছে, সুপারিশ সুন্দর সুন্দর দেওয়া আছে। নো কস্ট সলিউশনগুলি সবচেয়ে প্রোডাক্টিভ। ফ্লাইওভার কিন্তু ভেরি ক্যাপিটাল ইন্টেন্সিভ, অনেক টাকা পয়সা লাগে। শুধু তাই না, যেখানেই ফ্লাইওভার হচ্ছে সেখানে কিন্তু গণপরিবহনের কোনো উন্নত সংস্করণ আর চালানো যাবে না, সুইসাইডাল হচ্ছে। কিন্তু সেটার দিকে আমাদের ডেফিনেটলি অনেক আগ্রহ, আমরা এখনই দেখে ফেলেছি। ওয়ারেজ এসটিপিতে যতগুলি গণপরিবহনের লো কস্ট থেকে মোটামুটি এমআরটি একটু ক্যাপিটাল ইন্টেন্সিভ অনেকগুলি বিন্যাস দেওয়া ছিল, একটাও নাও হয় নাই। সুতরাং রিভাইস এসটিপি এখন আবার নতুন করে আসছে এদিকে এই করার জন্য। এবং আমি আপনাদেরকে বলতে পারি যে এইভাবে সরকার এখন উন্নয়ন করছে, সেই ধারাবাহিকতায় যদি যায় তাহলে আবার ফ্লাইওভারগুলি প্রায়োরিটি পাবে, গণপরিবহনগুলি আরেকটা রিভাইজ করতে হবে। তখন দেখা যাবে ঢাকায় গণপরিবহনের কিছু হবে না, গণপরিবহনের কাজগুলি চলে যাবে ঢাকার পেরিফেরিতে। যেখানে আমার দরকার ট্রিটমেন্টটা, সেই জায়গায় আমি দেওয়ার আর স্কোপ পাবো না, চলে যাব ঢাকার বাইরে। তাহলে ঢাকায় গতি কমতে কমতে একটা স্থবির একটা নগরীতে চলে আসবে, স্থবির নগরীতে চলে আসবে। তাহলে সমস্যাটার সমাধান, মানে উনি যেটা বললেন যে এটা ভয়াবহ জিনিস আসলে তথ্য। এই জায়গা থেকে মানে যাত্রী সেবা বলে যে একটা কথা আছে, সে তার তো কোনো জিনিস কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে প্রফেসর শামসুল হক যেটা বললেন যে মানে অত্যন্ত সুন্দর করে পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করলেন। মানে এই যে ফিতা কাটা, মানে মন্ত্রী কিন্তু হয় ফিতা কাটছেন সেটা নিয়ে বাহাবা নিতে চাইছেন, অথবা হঠাৎ করে এরকম একটা টোটকা সমাধান নিয়ে হাজির হচ্ছেন, এবং সমাধানটা নিয়ে হাজির হয়ে খুব আপনারা মিডিয়াও দৌড়াচ্ছেন, এবং তার মধ্যে মনে হচ্ছে বিরাট বোধহয় একটা জনগণের প্রতি একটা অঙ্গীকার দেখা যাচ্ছে। জনগণের প্রতি কিন্তু কোনো অঙ্গীকার নাই, এবং শেষ পর্যন্ত সময় ইয়াটা কি, ও প্রভাবশালী মহলের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। প্রভাবশালী মহলের কাছে সরকার জিম্মি হয়ে পড়ছে, এই ধারণাটা জনগণের কাছে দিচ্ছেন। একজন দর্শকও বললেন, যদিও এটা বাস্তবতা না, প্রভাবশালী কোনো মহলের কাছে সরকার জিম্মি হচ্ছে না, বরং সরকার এই ভানটা করছে, কারণ তারা আসলে কোনো কিছু করতে চায় না। এবং এই যে তারা নানানভাবে বিভিন্ন ধরনের মানুষকে ভোগান্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম কায়েমি স্বার্থ গ্রুপগুলোকে লালন পালন করে, এবং তখন বরং বলা চলে যে অনেকেই যারা এমনকি তার মধ্যে আন্তরিক, পরিবহন মালিকদের মধ্যে যারা আন্তরিক, তারাও কিন্তু জিম্মি হয়ে পড়েন, কারণ তারা কিছু করার নাই, তিনি একা কোনো পরিস্থিতি পরিবর্তন ঘটাতে পারবেন না। তাহলে এই জায়গাটা আগে ইয়া হওয়া দরকার। প্রকিউরমেন্ট 400 বাস কেনা হবে, কিন্তু বাসগুলো কয়েকদিনের মধ্যে ডাম্পিং এ যাবে, এবং আমরা আগের বাসগুলোতে দেখেছি বিআরটিসি তাই হয়েছে। এখন এইটা কিন্তু মানে পলিটিক্যাল, এই যে এর একটা পলিটিক্যাল ইকোনমি আছে। ফোর্ডিজম শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের অনেক জায়গা ছিল, গাড়ির ব্যবসার সাথে এটা সম্পর্ক ছিল, এবং তারা কিভাবে রেলওয়ের উপরে হামলা করে ধ্বংস করে, এটা ইউরোপ এবং আমেরিকা কিন্তু এক জিনিস না। আমেরিকার জায়গা ছিল, এবং সেখানে ফোর্ডিজমের ইনফ্লুয়েন্স সেখানকার সরকারের ছিল, এবং তার পরিণতি দাঁড়িয়েছে একরকম। ওইটা যদি বাংলাদেশ নকল করতে যায় তাহলে বাংলাদেশের পরিণতি ভয়াবহ হবে। এখন বাংলাদেশের জন্য যেটা দরকার ছিল, যেটা বিশেষজ্ঞরা বলে দিয়েছেন, যে আমাদের ইতিমধ্যে যে রাস্তাটা আছে এগুলোকে যদি আমরা যথার্থভাবে সংস্কার করি, অর্থাৎ এর চলাচলের জন্য, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে, যদি বাসের ক্ষেত্রে আসেন, ডেডিকেটেড বাস লেন করতে হবে। এই কথাটা ধর 6 মাসের মধ্যে ঢাকা শহরের প্রবলেম সলভ।
আপনি একটা লেনকে মেজর 4টা রাস্তায় একটা লেনকে শুধুমাত্র বাসের জন্য ছাড়েন, এবং সেগুলো যখন ক্রসিং এ আসতেছে তখন সেটা আইদার ইউলুপ করে অথবা কোনো না কোনোভাবে আপনি সেটাকে দ্রুত পাস করে দেওয়ার ব্যবস্থা করে দেন। তার মধ্যে যেটা দেখা যাবে সেটা করতে হয়তো কিছুটা সময় লাগবে, 6 মাসের জায়গায় 1 বছর, কিন্তু 6 মাসে যেটা সম্ভব 5000 বাস আনান। আপনি রুট ফ্র্যাঞ্চাইজের জন্য আপনি কয়েকটা কোম্পানির মধ্যে সবাই আনেন, যারা ব্যক্তিগত মালিক একটা বাস দুটো বাস নিয়ে আসবে, তারপরে পুলের মধ্যে ঢুকে পড়বে। হ্যাঁ, নিয়ম তাই। এটা তো সহজ জিনিস, এটা তো আমরা আসমান থেকে নিয়ে আসছি না, এটা সারা পৃথিবীর দিয়েই যাচ্ছে। আমি বলছি সারা পৃথিবীর বহু দেশে এগুলো চর্চিত। ফলে এই যে রুট ফ্র্যাঞ্চাইজ করে আপনি কয়েকটা 4টা মেজর রুটে আপনি কয়েকটা কোম্পানি আনেন, যারা ছোট উদ্যোক্তা তাদেরকে ওই পুলের মধ্যে ঢুকিয়ে দেন, এবং আপনি ডেডিকেটেড বাস লেন, মানে বাসের জন্য একটা মাত্র লেন করে, সুনির্দিষ্ট লেন করে ওই লেনে বাস ছেড়ে দেন। তাহলে যেটা উনি বললেন যে ছোট গাড়িগুলো, আপনি কিন্তু জবরদস্তি করছেন না, ছোট গাড়িগুলোকে মানে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় সে বড় গাড়িতে ঢুকে পড়বে। কিভাবে? এটা কিন্তু একটা সভ্য শহরের বৈশিষ্ট্য। একটা সভ্য শহরের বৈশিষ্ট্য এটা না যে সকলেই ব্যক্তিগত গাড়ি চড়ছেন, যেটা বাংলাদেশের মতো দেশে ইম্পসিবল। বরং একটা সভ্য শহরের বৈশিষ্ট্য হচ্ছে যে এমনকি ধনীরাও গণপরিবহন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে আমি এখন পিক আওয়ারে আমি গণপরিবহনে চড়বো, আমি হয়তো অফ পিক আওয়ারে হয়তো প্রাইভেট কার নিয়ে পরিবার নিয়ে বেরোবো। তাহলে এই যে পিক আওয়ারে একটা স্বাচ্ছন্দ্য গাড়ি থাকলে তাহলে সবাই এটা চড়তে চাইবেন। যদি 20 মিনিটে উত্তরা থেকে কিংবা 30 মিনিটে উত্তরা থেকে কেউ মতিঝিল চলে আসতে পারে, তাহলে সে কি কারণে প্রাইভেট কারের ওই খরচটাতে যাবে? একটা গাড়িতে যেখানে 50 জন থেকে 60 জন বসতে পারেন, সেখানে ওই 50 জন 60 জন প্রাইভেট কারে চলতে 50-60টা গাড়ি লাগবে। এইটা তো সহজ স্বাভাবিক হিসাবে, এবং যে শহর এটা চিন্তা করতে পারে না সেই শহরের পরিণতি হবে এরকম 6.5%, এবং এরপর হয়তো উনি একদিন এসে বলবেন পরের টক শোতে যে এটা 3% নেমে গেছে কিংবা 0% এসে ঠেকছে। আমরা ফ্লাইওভারগুলোতে যেরকম ট্রাফিক জ্যাম দেখছি, গতকালকে না পরশুদিন আমি এই বিষয়ে একটা টক শো করে ফিরছিলাম, এবং একটা ফ্লাইওভার দিয়েই সেখানে 1 ঘন্টা সময় উপরে দাঁড়িয়ে গেছে, কারণ নিচের রাস্তা তো ওই একই, সব জায়গা থেকে গাড়ি এসে নেমে ফ্লাইওভার করা হচ্ছে। আপনি দেখুন ফ্লাইওভার করা হচ্ছে, তলার রাস্তাটা কিন্তু দখল হয়ে গেল, আইদার সেটা নোংরা করে রাখা হচ্ছে অথবা অকুপাইড, ওখান দিয়ে ছোট ছোট ব্যবসা হচ্ছে বলতে মানে বিভিন্ন সরকার দলীয় লোকেরা চাঁদাবাজি উঠাতেই পারে না। আপনি যাত্রাবাড়ির অবস্থাটা চিন্তা করেন, ওটা কিন্তু আমার পয়সা দিয়ে যেতে হচ্ছে উপরে, আমাকে পয়সা দিয়ে যেতে হচ্ছে উপর দিয়ে, আর তলা আপনি পাবলিক প্রপার্টি দখল করে ফেললেন, ওখানে কেউ হাঁটতেও পারে না। আশ্চর্য ব্যাপার। এবং এই যে মানে কি বলে যে বিভিন্ন জায়গায় ফ্লাইওভার হচ্ছে, এগুলোর কোনো পরিস্থিতি নামবে কিভাবে তার কোনো চিন্তা নাই। উঠালেন আপনি কথা, উঠার পরে নামবে কিভাবে তার কোনো চিন্তা। আর কয়টা ফ্লাইওভারে আপনার গণপরিবহন উঠতে পারছে? কারণ ফ্লাইওভারে এমন কোনো ব্যবস্থা নাই যে আপনি এখান থেকে ওইখানে যাবেন। এই যে আমাদের ইস্কাটনের সামনে দিয়ে যে ফ্লাইওভারটা ওটা মগবাজারে যাচ্ছে, আমি আগে ভাবতাম যে অনেক গাড়ি বোধহয় মগবাজারে যায়, কিন্তু পুরো ফ্লাইওভারটার দিকে তাকিয়ে থাকি এবং দেখি যে একটা ফাঁকা পড়ে আছে, সব গাড়ি তলা দিয়ে যাচ্ছে। কারণ সে যে মগবাজার মোড়ে নামবে ওই নামার কোনো ব্যবস্থা নেই, এর পরের স্টপেজে নামবে নামার কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ ফ্লাইওভারের উপরেও তো নামার একটা ব্যবস্থা রাখতে হবে যদি ফ্লাইওভারকে আপনি সত্যিকার অর্থে কার্যকর রাখতে পারেন। সেগুলোর কোনো পরিকল্পনা নাই, যেন তেন প্রকারের যেখানে সেখানে একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে, এবং যে কেউ এসে বুদ্ধি দিচ্ছে এইটা পরিকল্পনা নেন। এর ফলে 350 কোটি টাকার প্রজেক্ট 1500 কোটি টাকা পর্যন্ত উঠতে পারবে। ফলে কিভাবে ভাগবাটোয়ারাটা হবে? তো গেছে স্যার একটা, তাই না? এই মগবাজার ফ্লাইওভারের খরচ 350 কোটি টাকা থেকে এখন 1500 কোটি টাকা এসে ঠেকেছে। তো এইভাবে যে চলছে এই লাগামহীন খরচ, প্রকিউরমেন্ট আর ফিতা কাটার পেছন থেকে যে আসলে মাল পানি নিয়ে নেওয়া, এর মধ্য দিয়ে কিন্তু আজকে আমাদের এখানে পরিণতি। কাজে এই মানে ডেডিকেটেড বাস লেন এটা একটা গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো বড় শহরে যেখানে অল্প জায়গায় বেশি সংখ্যক মানুষ বসবাস করেন, তার 1/3 মানুষকে আন্ডারগ্রাউন্ডে পাঠাইতে হয়, মানে মেট্রো রেল নিচে করে ওইখানে যদি না পাঠাতে পারেন শহর কোনোদিন সুস্থ মতো চলতে পারবে না। তো বাংলাদেশের মানে কি বলে মাটির নিচে যে মেট্রো রেল করার উদ্যোগ আমরা এখন পর্যন্ত নিতে পারলাম না। মাটির উপর দিয়ে আমরা কেন যাচ্ছি আমি নিজে ঠিক ব্যক্তিগতভাবে বুঝতে পারি না। এত ছোট জায়গার মধ্যে আমরা আমাদের আকাশ বন্ধ করে দিচ্ছি, অথচ মাটির নিচে যদি দীর্ঘমেয়াদে পরিকল্পনা করা হয় তাহলে আমরা সেই জায়গায় আমাদের যাওয়া দরকার। মানে হুটহাট করে যার যার মতো যে কোনো একটা পরিকল্পনা নিলে যেটা হয় সেটা হচ্ছে এই যে মেট্রো রেলে যাওয়ার কথা ছিল যাত্রাবাড়ি পর্যন্ত, কিন্তু এখন মেয়র হানিফ ফ্লাইওভারের কারণে মেট্রো রেল আসলে যাত্রাবাড়ি পর্যন্ত যেতে পারছে না। এটা বোধ সম্ভবত বাংলাদেশ ব্যাংক পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে। এটা একজন বিশেষজ্ঞ আমাকে গতদিন এই তথ্য দিলেন। এই হচ্ছে মানে যে যার মতো যেদিক দিয়ে পারে একটা করে মানে প্রকল্প এনে ঢুকিয়ে দিতে পারলে এই অবস্থা যে সরকার চালায় তাকে আপনারা কি বলবেন? আমরা সেই রকম সরকারের অধীনে আছি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমি আমিন হোসেন তুহিন ঢাকা থেকে বলছিলাম। জি বলছি, আমরা যে সিটিং সার্ভিসে যাই, তো সিটিং সার্ভিসে বলা হয় যে স্টুডেন্টের হাফ ভাড়া যেটা আমরা প্রচলিত আর কি, সেটা নেওয়া হয় না। বলে সিটিং সার্ভিসে কোনো স্টুডেন্ট ভাড়া নাই, এবং পরে স্টপে যদি কোনো প্যাসেঞ্জার নেমে যায় সেখানে অনেক প্যাসেঞ্জার তোলা হয় এবং অনেক সময় ওভার প্যাসেঞ্জার তোলা হয়। এ কারণে হেল্পারের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। তো এর সমাধান কি রুস্তম স্যারের কাছে আচ্ছা, আমি ইয়েস, ইয়া, রুস্তম ভাই বলেন। সিটিং সার্ভিস করেছেন মানুষের সুবিধার জন্য, উনি যেটা বললেন যে মানুষের সুবিধাতেই এটা করা হয়েছে, মানুষ সুবিধা এর জন্য, মানুষের স্বার্থেই কিন্তু এই জিনিসটা চালু হয়েছে। কিন্তু ওইটা যেমন আপনি যদি মিরপুর থেকে গাড়িতে উঠে যান, তারপরে ফার্মগেট পর্যন্ত যাই করেন না 20 টাকা আপনাকে দিতে হবে। কিছু নিয়ম তো আছে। আপনি গাড়ি কিন্তু আপনার এই শেওড়াপাড়াও থামছে, হ্যাঁ, মানে এগুলো কিন্তু থামতে থামতে আসছে, লোক ভরে যাচ্ছে। তাহলে আপনি কিন্তু যে জায়গা হচ্ছে, যেমন আপনি সিটিংয়ে দিয়েছেন, ঠিক আছে, আপনার 30 জন লোক 35 জন লোক নিয়ে আপনি আসবেন, কিন্তু আপনি তা করছেন না। আপনি যে কথাটা বললেন সকালবেলাতেই, আপনি কিন্তু ওই স্টপেজগুলোতে থামাচ্ছেন এবং লোক উঠাচ্ছেন, আপনার ঘাড়ের উপরে লোক থাকছে। হ্যাঁ, ওই জায়গায় আমি মোহাম্মদপুর থেকে কিছু আসা যাওয়া করি, মিনি বাসে সবগুলো এই বাস এই সিটিং সার্ভিসের গাড়িতে কত মাস তিনি হইলো আসা যাওয়া করি। তা এতটাই ভাবে করতে পারে না। অনেক ক্ষেত্রে যেমন নিবে, তারকে নিতে হবে 2 জন, ডাকিয়ে বলে 2 জন উঠাও, 2 জন উঠাও, কিন্তু দেখা গেছে দরজাটা যখন খুলছে 2 জনের জায়গায় 3 জনের টিকিট। কিন্তু আমি লম্বা বাসগুলো দেখলাম এখানে, যেগুলো আছে সিটি, এই যে মোহাম্মদপুর থেকে যেটা মতিঝিল গুলাতে যায়, ওইসব জায়গাতে যে বড় বাসগুলো থাকে, ওই বাস তো পুরো ভরে যায়, কিন্তু লেখা তো সিটিং না, ওইটা তো সিটিং কই, ওটা কোথায় ওই যে টিকিটের হ্যাঁ হ্যাঁ, ওটা সিটিং এর, কিন্তু এটা পুরোটাই তো মানুষ ঝুলছে, সায়েন্স ল্যাবরেটরির দিক দিয়ে মানুষ যাচ্ছে। তো আগে থেকে এটা অভ্যস্ত, আমাদের যাত্রীরাও তো আমরা দাঁড়াই যাবো, আবার যাইতে হবে, উঠেই দিতে হবে। ওটা অনেক সময় তো যাত্রীরাও এটা মানতে চান না যে সিটিং গাড়ি, এখানে আমি ওটা যাবে না, বাধা দিলেও উঠতেই হবে, তাকে সময় মতো অফিসে দরজা বন্ধ থাকে, তারা তো কোনো মতেই উঠতে পারবে না। সব জায়গায় তো দরজা। তারপর আরেকটা জিনিস আছে, আমাদের অফিস যেই ছুটি হয়ে যায়, এরপরে যতগুলো লোকাল গাড়ি আছে সব সিটিং হয়ে যায়, এবং তখন তারা ডাকা আরম্ভ করে 50 টাকা 50 টাকা। এইটা থেকে মুক্তির কি উপায়? সিটিং সার্ভিসের নামে চিটিং সার্ভিস, এইটা থেকে রক্ষা পাবে। এবং যখনই আপনার বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর দুইজনই, এখন এটার সাথে মালিক জড়িত কিনা আমি জানি না, ওই মতিঝিলের ওই জায়গা থেকে প্রত্যেকটা বাস তখন তারা কি করে ফেলে 40 টাকা 50 টাকা এইখানে, এর মাঝখানে আর কোনো কথা নাই। তাহলে এই গাড়িগুলো এইভাবে কি করে চলছে? আজকে আমার কাছে এক সাংবাদিক গেছিলেন যে সদরঘাটে যখন যাত্রীরা লঞ্চে লঞ্চ থেকে নামলে উঠবেন, তখন কিছু বাস চলে যায় ওখানে, একদম টার্মিনালের ঘাটে বাস চলে যায়, সেই বাসে ফিক্স রেট 50 টাকা করে ডেকে উঠায়। সে কোন রোডের গাড়ি, কেন কিভাবে গেল তাও নেই, পুলিশকে ম্যানেজ করে সে এই পর্যন্ত গেছে, যে সেভাবে নিতেছে। কিন্তু সেখানে ভাড়াও শেষ নির্ধারিত ভাড়া নিচ্ছে না বলে আজকে আমাদেরকে তথ্য দিয়ে আমাদেরকে বলছে। তারপর আপনারা কি চিন্তা করছেন? এটা বলছি আমরা বিআরটিএ কে বলবো, আজকে এই কথাটা কিছুক্ষণ আগে পেয়েছি, বিআরটিএ কে বলবো এর ব্যবস্থা নেওয়ার জন্য, এবং প্রশাসনিক, আর ওখানে পুলিশ তো সবসময় আছে, কিন্তু একদম টার্মিনাল পর্যন্ত ওই গাড়ি যাওয়ার কথা নয়, বাস একদম বাস লঞ্চ ভিক্টোরিয়া পার্কের এখানে থাকে, ওখানে যায় কি করে, যাইয়া তারপরে যাত্রীদের এই সুযোগটা নেয় কেমন, এই সকালবেলায় সুযোগটা নেয় যে একবারে ডাইরেক্ট মিরপুর, ডাইরেক্ট গাজীপুর যাত্রীদের এবার ডেকে নেয়, এই সুযোগটা দেয় কেন? এই সুযোগটা নেওয়ার স্কোপটা কেন দিবে তাকে? সে কোন লাইনের গাড়ি, কোন রুটের গাড়ি, কেন কিসের বলে যে ওখানে যায়, তো দিতে পারে না বেআইনিভাবে। আচ্ছা রুস্তম ভাই, আরেকটা জিনিস, এই যে গাড়িগুলো আপনাদের যে মানুষের গাড়ির উপর চাপা দিচ্ছে, কিন্তু ওইখানে এসে ওর সামনে দাঁড় করা দিচ্ছে, দিয়ে কাঁচটা ভেঙে দিচ্ছে, এবং কোনো গাড়ি যদি এরকম, বিশেষ করে মিনি বাসগুলা, এগুলা শাহবাগ মোড় বলেন, ফার্মগেট বলে, এমনভাবে চালায় যে মানুষ টানুষ আর কাউকে মানে না, এবং গাড়ি একটা জায়গায় সাইডে লাগাই দেয়, পিছনে সবগুলো দাঁড়িয়ে যায়। আপনি বলছেন যানজট তো শুধুমাত্র আমাদের গাড়ি বেশি এটা না, আপনাদের এবং অধিকাংশ ক্ষেত্রেই স্টপেজ দিয়ে আপনাদের গাড়িগুলোই যানজট সৃষ্টি করছে। অধিকাংশ হচ্ছে তা না, আমাদের শ্রমিকের জন্য যানজট হয়, কথাও সত্য, এটা আমরা অস্বীকার করি না। আপনি শাহবাগে যান, ফার্মগেটে যান, ওরা একটা জায়গায় এমনভাবে গাড়ি দিবে, পিছনে সব দাঁড়ায় যায়, মানুষও যেতে পারছে না, বাঁকা করে রাখে, এটা ঠিক না। এটা একবার আমাদের
বর্তমান যে আইজি সাহেব একদম কমিশনার সাহেব লাইন ভিত্তিক গাড়ি চালানোর ব্যবস্থা করছিল, কিন্তু সেটাও কিন্তু বেশি দিন টিকে নাই। যে লেন ভিত্তিক, লেনে গাড়ি থাকতে হবে বাস, যেটা আজকে সাকিব ভাই বললেন যে একটা অন্তত একটা লেনকে শুধুমাত্র বাসের জন্য নাকি, তাই তো বলছেন আপনি না? Dedicated lane দিতে হ্যাঁ, বাসের জন্য সেটা করলে হয়তোবা একটা ফোন আছে, তারপর স্যার আপনার কাছে শেষ পর্যায়ে যাব। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। ড্রাইভার মাসুদ বলতেছিলাম। জি বলেন। এখন বোঝা যাইতেছে যে আপনার যে কথাগুলো বলেন, কথাগুলো আমি খেয়াল করছি বা জি। দেখতেছি আপনাদের অনুষ্ঠানটা। আমি স্যারের সালাম জানাই, সামুল স্যার। ওনার আমি মানে অনেক অনুষ্ঠানগুলোর সময় আমি শুনি, কিন্তু আমাদের কথা হলো, আমি একজন ড্রাইভার, আমি মিরপুর 12 গাড়ি চালাইতাম। ঠিকানা পরিবহন, সেই ক্ষেত্রে আমাদের এক সিগনালের বেতন দিত 200 টাকা, আর হেল্পারের বেতন দিত 150 টাকা। তো সেই ক্ষেত্রে আমরা যে পারাপারি গুলা করি, কি কারণে করি? আমাদের বেতন কম, হেল্পারের বেতন কম। ওই মাঝপথ থেকে যে একজন যে বললো যে যাত্রী উঠা, আমাদের বেতন ছিল আর অভিলে ছিল ভাড়া। এই ড্রাইভারগুলো বেতন কমের কারণে এই সমস্যাগুলো হইতেছে ড্রাইভার আর হেল্পারের। আমি বলতে চাচ্ছি যে আপনার মালিক সমিতির সাথে ড্রাইভারের যে বেতনটা, হ্যাঁ গাড়ির সিটিং, ঠিকানা, অনাবিল, এগুলো একসময় সিটিং ছিল, এখনো সিটিং চলতেছে কিছু মিরপুর 12 থেকে চন্দ্রা পর্যন্ত। এই গাড়িগুলোর মূল উদ্দেশ্য হলো আপনার যে পারাপারি বা দুর্ঘটনা, একমাত্র কারণ হইতেছে এই গাড়িগুলো পারাপারি। যার কারণে আমি এইসব গাড়ি ছেড়ে দিয়ে এখন আপনাদের আমি প্রাইভেট চাকরি করতেছি, পারাপারি জি, পছন্দ না। আপনার ধন্যবাদ। তার মানে উনি বলছেন কিন্তু দেখছেন বেতন কম করতেছে যে হ্যাঁ বেতন কম, এবং এই কারণে তারা ওই পন্থাগুলো অবলম্বন বেতন করছে। কম। হ্যাঁ, আপনি যদি একজন মালিক যদি আপনার বলে দেয় যে আমাকে এত টাকা দিয়ে দিতে হবে, টার্গেট দিতে হবে, তো সে তো মানে যুদ্ধ করে হলে এটা আয় করে নিয়ে আসতে হবে। ড্রাইভারের এখানে দোষ দিলে হবে না। এটার বিরুদ্ধে, এই যে কন্ট্রাক্ট বেসিস গাড়ি চালানো, এটার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ভাবে এটা বরাবরই বলছি, স্যার জানে আমরা সবসময় এর বিরোধিতা করে আসছি। কিন্তু আপনার স্যার বিরোধিতা করছেন, ওরা তো গাড়ি নামাচ্ছে না। এবার যেটা হয়েছে তাতে বলছে যে আমার টার্গেট হলো 1200 টাকা, আমি 800 টাকা বেচি, তারপর আমি গাড়ি চালাবো, গাড়ি বন্ধ করে দিলাম। ওদের যেটা সমস্যাগুলো, এগুলো তো আমরা বলি, এবং সেগুলো সমাধানের জন্য রাষ্ট্র সমাধান করবে। এই যে যানজট নিরসনের ব্যাপারে যে সমাধান, এটা তো রাষ্ট্রীয়ভাবে করতে হবে। দেখা যাক রাষ্ট্র কি করে। স্যার তো সবগুলোর মধ্যে, স্যার আমরা শেষ পর্যায়ে আছি, স্যার বলেন এর সমস্যার সমাধানটা আমরা কিভাবে আস্তে আস্তে এর উত্তরণ ঘটাতে পারি? দেখেন, এটা আমি আমার কথা বলবো না। 2005 সাল থেকেই ঢাকাকে বসবাসযোগ্য নগরী করার জন্য গণপরিবহন ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা তৈরি করার সুন্দর কৌশলপত্র দেওয়া আছে, এবং এটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক। প্রায় 1.5 বছর স্টাডি করে, কারা স্টাডি করলো? যারা অন্যান্য দেশেও কিন্তু এরকম অসুস্থ গণপরিবহনকে সুস্থ করে দিয়ে আসছে, সেই যোগ্য লোকরা কিন্তু বাংলাদেশে এসে কোথায় ঘাটতি আছে, কোথায় সমস্যা, কোথায় ইনস্টিটিউশনাল রিফর্মগুলি লাগবে, কোথায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লাগবে, কোথায় আমরা সিস্টেমটাকে তৈরি করব, সব কিছু ধাপে ধাপে দেওয়া আছে। আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা কিন্তু মানে উচ্চস্বরে বলেই যাচ্ছি, কিন্তু যাদের জন্য বলছি এই এসটিপিটা খুলেও দেখেন না ওনারা। দুর্ভাগ্যটা হলো এইটাই, যে যাদের জন্য করা হলো, এবং জনগণের অর্থায়নে কিন্তু এই সমীক্ষাগুলি করা হয়েছে, এবং উত্তরণের জন্যই কিন্তু করা হয়েছে। কিন্তু আমরা যে এই যে বলে আসলাম, প্রথম কথাটাই ছিল এই বিশৃঙ্খল সিস্টেম দিয়ে প্রোডাক্টিভিটি পাবা না। এই বাসগুলিকে যদি একত্রীকরণ করো এবং বাস রুট ফ্র্যাঞ্চাইজ করো, রুট রেশনালাইজ করো, তারপরে ডেডিকেটেড লেন দাও, তারপরে বিআরটি আনো, তারপরে এমআরটি আনো, এই যে সুন্দর একটা হায়ারার্কি দেওয়া ছিল, ওখানে কিন্তু বলা আছে ধাপে ধাপে। প্রথমগুলি কস্ট নাই, পরেরগুলি কস্ট আছে। তাহলে নো কস্ট থেকে ক্যাপিটাল ইন্টেন্সিভে এর মাঝখানে ধাপে ধাপে সুশৃঙ্খল যদি হয়ে যায়, এত বাস কিন্তু লাগবে না। বাসের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, মালিক লাভবান হবে, যাত্রী দ্রুত গিয়ে লাভবান হবেন, এবং আখেরে কিন্তু সরকারের কিন্তু অনেক লাভ হয়। কিন্তু আমি জানি না এই জিনিসগুলি ওনারা কেন পড়েন না, কেন ধারণ করেন না, এবং আমরা কিন্তু কন্টিনিউয়াস বলেই যাচ্ছি। বাস রুট ফ্র্যাঞ্চাইজের ধারণাটা মেয়র মহোদয় এখন একটা ধারণ করছেন। আমি বলবো এই উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানাবো, কারণ 5 থেকে 7টা করিডোরে বাস চালাবেন, কিন্তু এখন চালাতে গেলে সিস্টেমটা ভালো, কিন্তু যারা প্রফিটেবল রুটে আছে তারা কেন শেয়ার করতে যাবে নন প্রফিটেবলের সাথে? অনেক মালিক এখন অনেক স্বার্থ নিয়ে চলে আসছে, এগুলি অনেক জট লাগবে। এই জট ছুটাতে গেলে, জাম্প স্টার্ট করতে গেলে, এখন প্রাইম মিনিস্টারের হাতে যে ক্ষমতা,
ওনাকে ছাড়া কিন্তু এই এটা ধরনের একটা আর ছাড়া হবে না। ধাক্কা দেওয়া ছাড়া আমার মনে হয় শেষ হবে মিনিটে না। আপনি কি শেষ বলবেন? মিনিটে একটু বলতে চাচ্ছি জি। যে রোগের উপসর্গ ধরে যদি আমরা সমাধানের চেষ্টা করতে থাকি, যেটা আমাদের মানে মানুষের মধ্যে, কারণ মানুষ ইমিডিয়েট প্রবলেমটা দেখে, ওই ইমিডিয়েট প্রবলেমটার একটা সলিউশন চায়, কিন্তু একটা রোগের উপসর্গ তো রোগের মূল কারণের সাথে সম্পর্কিত। এখন একদম উপসর্গ শেষ ধরে মিনিটে কিন্তু একদম। কোনো সমাধান হবে না। ফলে যেটা মূল গোড়ার সমস্যাগুলো যে জায়গায় আছে সেখানে আমাদের হাত দেওয়া দরকার। ড্রাইভারদের উপরে সমস্ত দোষটা, যেহেতু তাদেরকে আমরা মানে তাদেরই মুখোমুখি হচ্ছি, তাদের উপরেই মনে হয় যে সবচেয়ে দোষটা। তারাই বোধহয় ট্রাফিক মানছে না, তারাই বোধহয় রাস্তায় জাম তৈরি করছে, তারাই বোধহয় বেশি টাকা আদায় করছে। পুরো জিনিসটার গোড়া আবারও এই ড্রাইভারের জায়গায় না। তাদেরকে যদি ঠিকমতো বেতন দেওয়া হয় অথবা এই ধরনের মানে অস্বাভাবিক পর্যায়ে টার্গেট কিন্তু না আমরা দেওয়া একদম হয়, ইয়ে করতে পারছি না। তাদেরকে যদি ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয় রাস্তায় কিভাবে চলতে হবে, এবং সেখানে যদি একটা আইন কার্যকর থাকে, পুলিশ যদি বখরা নিয়ে পুরো জিনিসটাকে একটা অনিয়মকেই নিয়মে পরিণত করে দেয়, তখন কিন্তু আর কেউই আইন মানবে না। এর মূল কারণ আবারও গোড়ায় যায় সরকারের জবাবদিহিতাহীনতা। একটা দেশের সরকার যখন জবাবদিহিতাহীন হয়, তার যদি আর কোনো জবাবদিহিতার কোনো দায় না থাকে, তখন আপনি তলায় যে কোনো জবাবদিহিতা পাবেন না, এবং সর্বত্র সেই রোগ বিস্তার লাভ করে পুরো দেশটাকে একটা জবাবদিহিতাহীন জঙ্গলে পরিণত করবে। জঙ্গলের আইন বাংলাদেশে চলছে। তো সময় শেষ হয়ে গেছে স্যার, আপনাকে ধন্যবাদ। একটা শব্দ যদি কিছু বলেন, একটা বাক্যে, একটা বাক্যে। এই গণপরিবহন গণমুখী করার জন্য যা যা করা দরকার সেগুলো এই মুহূর্তে যার হাতে যে ক্ষমতা আছে সেইটা প্রয়োগ করা দরকার। আমি এখানে সরকারকেই বলবো যে তার প্রধান কাজই হচ্ছে সরকারের হাতে। সে যদি সেই ব্যবস্থাটি করে তাহলে জনগণের উপকৃত হবে, গণমুখী হবে গণপরিবহন। আশা করি যে গণমুখী সামনের দিনগুলোতে হওয়ার চেষ্টা করা হবে। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।